দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ও পর্যটন বান্ধব দেশ হচ্ছে থাইল্যান্ড। অধিকাংশ বাংলাদেশিরা দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে চাইলে প্রথমেই যে দেশটির নাম মনে আসে সেই দেশটি হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের নাম মনে আসার কারণ হচ্ছে প্রকৃতি, আনন্দ, আভিজাত্য কি নেই থাইল্যান্ডে। আর বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। সাদা হাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ডে কিন্তু অল্প খরচেই ঘুরে আসা যায়। থাইল্যান্ডে ঘুরে আসার অভিজ্ঞতাটা আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের সময় ছিল সকাল 8:30টায়, আমরা পৌঁছে যাই প্রায় 6:30 বাজেই। মূলত এয়ারপোর্টের জটিলতা এড়ানোর জন্যই আমরা আগে পৌঁছে যাই। কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে তারপর ইমিগ্রেশন ফেস করে যেহেতু কিছুটা সময় ছিল আমরা লাউঞ্জে চলে যাই। আমরা সিটি ব্যাংক এমএক্স লাউঞ্জে গিয়েছিলাম। সিটি ব্যাংক এমএক্স লাউঞ্জ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। ঢাকা টু থাইল্যান্ড আমাদের রাউন্ড টিকিট পড়েছিল পার পারসন 32,000 টাকা করে। আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম। আমরা প্রায় 20 দিন আগেই টিকিট কেটে রেখেছিলাম। ইমিগ্রেশনে পাসপোর্টে যদি স্পাউসের নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি পাসপোর্ট আপডেট না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাওয়া ভালো। জব হোল্ডারদের ক্ষেত্রে অনেক সময় এনওসি চায়। প্রকৃতপক্ষে সব ধরনের ডকুমেন্ট নিয়ে যাওয়াই ভালো, কারণ কোনো কিছুতেই যেন ইমিগ্রেশনে না আটকায়। আমরা বেশ স্মুথলি ইমিগ্রেশন ফেস করেছি, তাই বলে যে সবার ক্ষেত্রে একই রকম হবে তাই কিন্তু নয়। অবশেষে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছি। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে গিয়েছিলাম। এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের লাঞ্চ। বলে রাখা ভালো, আমাদের এয়ার টিকিট ছিল ঢাকা টু ব্যাংকক এবং আমরা ল্যান্ড করেছিলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আমাদের হোটেল বুকিং ইনফরমেশনের কাগজটা চেয়েছিল, রিটার্ন টিকিটও কিন্তু দেখতে চেয়েছিল। এগোডা অ্যাপ দিয়ে আমরা আমাদের হোটেল বুকিং করে রেখেছিলাম যাওয়ার প্রায় 20 দিন আগেই। ইমিগ্রেশন ফেস করে প্রথমেই আমরা চলে যাই মানি এক্সচেঞ্জে। মানি এক্সচেঞ্জ করে আমরা এয়ারপোর্ট থেকেই দুজনের জন্য 2টি সিম কিনে নেই। তারপর ব্যাংকক থেকে সরাসরি আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিই। এয়ারপোর্ট থেকে একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ট্যাক্সি ক্যাব ছাড়াও কিন্তু বাসেও যাওয়া যায় পাতায়া। ব্যাংকক থেকে পাতায়া যাওয়ার রাস্তার 2 পাশের দৃশ্য ছিল অসাধারণ। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা একসময় পাতায়া পৌঁছে গেলাম। পাতায়া পৌঁছে আমরা সরাসরি হোটেলে চলে গেলাম। এগোডা অ্যাপ দিয়ে কিন্তু আমরা আগেই আমাদের হোটেল বুকিং করে রেখেছিলাম। এখন দেখা যাচ্ছে পাতায়াতে আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটি। হোটেলে পৌঁছে আমরা আমাদের বুকিং ইনফরমেশন শেয়ার করে রুমের চাবি বুঝে নিয়ে আমরা আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ রেখে বেরিয়ে পড়ি, কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছিল। পাতায়া বিচের পাশে আমাদের হোটেল ছিল। বিচের পাশেই ছিল অনেক শপ ও রেস্টুরেন্ট। পাতায়াতে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, তারপরও ওদের যে পরিচ্ছন্ন পরিবেশ সেটা কিন্তু মুগ্ধ করবে সবাইকে। বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ি কিছু খেয়ে নেওয়ার জন্য। যেহেতু বিচের পাশেই রেস্টুরেন্টটা ছিল এবং রেস্টুরেন্টের ভেতর থেকে বিচ দেখা যায়, এই রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়ার জন্য বসে পড়ি। রেস্টুরেন্টের মেনু থেকে কিছু খাবার অর্ডার করে ফেলি। রেস্টুরেন্টটা খুব সাজানো গোছানো ছিল। রেস্টুরেন্টের ভেতর থেকে সরাসরি বিচটা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডারকৃত খাবারগুলো চলে আসে। এই রেস্টুরেন্টটাতে থাই এবং ওয়েস্টার্ন 2 ধরনের খাবারই পাওয়া যায়। পাতায়ার এই রেস্টুরেন্টে আমাদের মিল শেষ করার পর আমরা বেরিয়ে পড়ি। তখন বিকেল হয়ে গিয়েছে। বিকেলে আমরা হাঁটাহাঁটি করছিলাম বিচের পাশেই। বিচের পাশে অনেক হোটেল, রেস্টুরেন্ট এবং অনেক ধরনের শপ রয়েছে। দেখা যাচ্ছে হিলটন হোটেল। পাতায়ার উঁচু ভবনগুলোর একটি হচ্ছে হিলটন হোটেল। পুরো বিকেলটা আমরা হাঁটাহাঁটি করে ও দেখেই কাটিয়ে দিয়েছিলাম। বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক চোখে পড়েছে। সবাই নিজেদের পছন্দ মতো এখানে টাইম স্পেন্ড করছিল। থাইল্যান্ডে প্রবেশ করলে যে কেউই বুঝতে পারবে থাইল্যান্ড আসলেই একটি পর্যটন বান্ধব দেশ। আমরা বিচে দাঁড়িয়ে সূর্যাস্তটা উপভোগ করছিলাম। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন আমরা হোটেলে যাই। হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। সন্ধ্যার পরপরই পাতায়ার স্ট্রিটগুলো খুব জমজমাট হতে শুরু করে। আর পাতায়ার মোড়ে মোড়ে রয়েছে স্ট্রিট ফুডের সমাহার। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাতায়ার স্ট্রিটগুলোতে পাওয়া যায়। একটি আস্ত কুমিরের চামড়া ছাড়ানো দেখে খুব কৌতূহল জাগলো, তো কাছে গিয়ে আমি একটু ভিডিও করে ফেললাম। খুবই সুনিপুণ হাতে কিন্তু এই কাজটা করছিলেন একজন। তার কাজটা দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক দক্ষ এই কাজে। কুমির থেকে মাংস ছাড়িয়ে সেখান থেকে মাংসটা নিয়ে বারবিকিউ করে সেল করা হচ্ছে। স্ট্রিটগুলোতে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যাচ্ছিল। এখানে চিকেন আইটেম থেকে শুরু করে সব ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায়। কেউ চাইলে হালাল খাবার খেতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে জুস কর্নারের দিকে চলে গেলাম। এখানে একদম ফ্রেশ ফল থেকে ফ্রেশ জুসটাই কিন্তু করে দেয়। এখান থেকে জুস নিয়ে ও পাশের দোকান থেকে কিছু চিকেন আইটেম নিয়ে আমরা হাঁটা শুরু করি।
হেঁটে হেঁটে রাতের বেলা পাতায়া সিটি দেখতে খুব ভালো লাগছিল, খুব জাঁকজমকপূর্ণ শহর পাতায়া। বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করার জন্য আমাদের ক্ষুধা লেগেছিল, তো আমরা ম্যাকডোনাল্ডের একটি ব্রাঞ্চে চলে যাই। ম্যাকডোনাল্ড থেকে বার্গার ও কিছু চিকেন আইটেম খেয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলি। তারপর আমরা সরাসরি আমাদের হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে রিসিপশনে কোরাল আইল্যান্ড যাওয়ার ডিটেলস জানতে চাই। হোটেলে গিয়ে কথা বলার পর কোরাল আইল্যান্ড যাওয়ার যাবতীয় খরচ সম্পর্কে ওরা আমাদেরকে বলে। তো আমাদের কাছে একটু কস্টলি মনে হয়েছে, কারণ এর আগে আমরা যখন বিচের মধ্যে হেঁটে হেঁটে শপিং করছিলাম তখন একটি বাঙালি দোকান চোখে পড়ে। তো ওনার সাথে কথা বলার পর কোরাল আইল্যান্ড যাওয়ার ডিটেলস সম্পর্কে উনি আমাদেরকে বলে এবং ওনার পরিচিত জায়গা থেকে আমাদেরকে প্যাকেজ নিতে বলে। সেটাই আমাদের কাছে অনেক রিজনেবল মনে হয়েছে। তো পরদিন ওনার সাথে যোগাযোগ করার পর উনি আমাদেরকে সেই প্যাকেজটা ঠিক করে দেয় এবং আমরা কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য রেডি হয়ে যাই। কোরাল আইল্যান্ড গিয়ে আমরা কি করেছি এবং আমাদের কত খরচ পড়েছে তা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে ডিটেলস, তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। কোরাল আইল্যান্ড সত্যিই খুবই সুন্দর একটি জায়গা। কোরাল আইল্যান্ডের সৌন্দর্যে যে কেউই মুগ্ধ হবে। কোরাল আইল্যান্ড থেকে পাতায়া ফিরে আমরা ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে লাঞ্চ করে নিই। লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজেরই অন্তর্ভুক্ত ছিল। বাফেট লাঞ্চ ছিল এবং খাবার খুবই টেস্টি ছিল। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়ি এবং সরাসরি হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমরা রিসেপশনে যোগাযোগ করি এবং রিসেপশনে বলি যে আমরা জেমস গ্যালারিতে যেতে চাই পাতায়ায়। তো ওরা আমাদেরকে জেমস গ্যালারিতে যাওয়ার জন্য ক্যাব ঠিক করে দেয়। জেমস গ্যালারি নিয়েও আমার একটি ছোট ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমরা ঘুরে ঘুরে জেমস গ্যালারির ভিতরটা দেখছিলাম। জেমস গ্যালারির কিছু জায়গায় কিন্তু ভিডিও করার নিয়ম নেই, তাই খুব বেশি ক্লিপ আমি নিতে পারিনি। জেমস গ্যালারি দেখা শেষ হলে আমরা ব্যাক করি হোটেলে। যে ক্যাবে আমরা গিয়েছিলাম সেই ক্যাবে কিন্তু আবার ব্যাক করেছিলাম হোটেলে। হোটেলে ব্যাক করার পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা আবার বেরিয়ে পড়ি। থাইল্যান্ডের স্ট্রিট ফুডের পাশাপাশি আরো কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতে থাইল্যান্ডের একটি ফ্রুটস মার্কেটে চলে গেলাম। ঘুরে ঘুরে ফ্রুটস মার্কেটটা দেখছিলাম। ফ্রুটস মার্কেটে রয়েছে অসংখ্য ফ্রুটস। এই ফ্রুটস এর মধ্যে কিন্তু জানা অজানা অনেক ফ্রুটস রয়েছে। এর মধ্যে থাই পেঁপে ও থাই ম্যাঙ্গোটাই টেস্ট করেছিলাম। আমরা হেঁটে হেঁটে একটু সাইডে চলে গিয়েছিলাম পাতায়া সিটির, তারপর আবার মেইন পাতায়া সিটিতে ব্যাক করি। এরপর ডিনারের জন্য আমরা একটা পিৎজা অর্ডার করে ফেলি। এটাই ছিল আমাদের পাতায়া সিটিতে শেষ রাত। সকালে আমরা বাফেট ব্রেকফাস্ট করি, যেহেতু আমাদের প্যাকেজের সাথে বাফেট ব্রেকফাস্ট ইনক্লুড করা ছিল। এটা ছিল আমাদের হোটেলের ভিউ ফ্রম দ্য রুফটপ। এই হোটেলটির ছাদে ছিল সুইমিং পুল। ভিউটা আসলেই খুবই সুন্দর ছিল। আজকেই কিন্তু আমাদের শেষ দিন ছিল পাতায়াতে। তো পাতায়াতে 2 দিন স্পেন্ড করার পর আমরা সরাসরি ব্যাংককে চলে যাই চেক আউট করে হোটেল থেকে। ব্যাংককের সুকুমবিত 15 এরিয়ার রমজিত হোটেলে আমরা উঠেছিলাম। আমরা কিন্তু ঢাকা থেকেই বুকিং করে রেখেছিলাম এই হোটেলটি। তো 3 দিনের জন্য আমরা বুকিং করে রেখেছিলাম। হোটেলের লবিতে বুকিং ইনফরমেশন শেয়ার করে আমরা আমাদের রুমের চাবি বুঝিয়ে নিয়ে রুমে চলে যাই। সুকুমবিত এরিয়াতে বেশ কয়েকটা বাঙালি রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। সুকুমবিত এরিয়াতে হোটেল নেওয়ার কারণ হচ্ছে সুকুমবিত এরিয়া থেকে বিভিন্ন শপিং মল কিন্তু অনেক কাছে, যেমন প্লাটিনাম শপিং মল, প্লাটিনাম মার্কেট, তারপর রয়েছে সিয়াম প্যারাগন। হোটেলে ওঠার পর আমরা ব্যাগ এন্ড ব্যাগেজ রেখে বেরিয়ে পড়ি। বেরিয়ে অল্প কিছু দূর যেতে একটি খাবারের দোকানে আমরা কিছু খাবার অর্ডার করে খেয়ে নিই। সুকুমবিত এরিয়াতে বাঙালি রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু অনেক থাই রেস্টুরেন্ট রয়েছে এবং অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও চোখে পড়েছে। ব্যাংককে ওই দিনে আমরা হেঁটে এবং দেখেই কাটিয়ে দিয়েছিলাম, আর রাতের বেলা টুকটুক নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাতের ব্যাংকক দেখার জন্য। ব্যাংকক ঘুরতে গিয়ে খেয়াল করলাম ব্যাংকক খুবই পরিকল্পিত একটি শহর এবং ট্রাফিক জ্যাম থাকলেও খুব বেশি সময়ের জন্য হয় না ট্রাফিক। রাতে ঘোরাঘুরির পর একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছিলাম। তারপর সকালে আমরা আমাদের ব্রেকফাস্ট করতে আসি। ব্রেকফাস্টও কিন্তু ইনক্লুড করা ছিল। আর এই ছিল আমাদের খাবারের মেনু। কেউ চাইলে বাফেট ব্রেকফাস্ট না নিয়েও কিন্তু হোটেল বুকিং দিতে পারেন। ব্রেকফাস্টে খাবার খুবই ফ্রেশ ছিল। কেউ যদি হারাম হালাল বেছে খেতে চান সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। হোটেলের প্যাকেজের সাথে ব্রেকফাস্ট না নিয়ে কিন্তু রয়েছে 7-Eleven। 7-Eleven থেকে খাবার সংগ্রহ করেও কিন্তু খাওয়া যায়। বিভিন্ন ধরনের চিকেন আইটেমের ছোট ছোট শপ রয়েছে। ব্রেকফাস্ট করতে করতে আমরা প্ল্যান করে রেখেছিলাম ব্রেকফাস্ট শেষ করেই আমরা শপিং এ যাব। খাবার শেষ করে এখন কফি খাওয়ার পালা। তো আমার জামাইকে বললাম কফি বানিয়ে নিয়ে আসতে। খুব কষ্ট করে 1 কাপ কফি সে বানিয়ে নিয়ে আসলো। কফি শেষ করে আমরা প্ল্যান করে রেখেছিলাম কি করব। এরপর একটি টুকটুক নিয়ে আমরা সিয়াম প্যারাগনের উদ্দেশ্যে রওনা দিই। সুকুমবিত থেকে সিয়াম প্যারাগন যেতে টুকটুকে ভাড়া নেবে 150 থেকে 200 বাত।
আর মেট্রোতেও কিন্তু যাওয়া যায়। আমরা অবশ্য টুকটুকে গিয়েছিলাম। সিয়াম প্যারাগনে অনেক ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, ইলেকট্রনিক্স বা ঘরের যে গৃহস্থালী পণ্য, সেগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আর ইউনিক ছিল। সিয়াম প্যারাগন থেকে বেরিয়ে আমরা কিছু স্ট্রিট ফুড খেয়ে নিয়েছিলাম। স্ট্রিট ফুড কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। স্ট্রিট ফুডগুলোর স্বাদ ও মান দুটেই ভালো লেগেছে আমার কাছে। তারপর দিন আমরা চলে গিয়েছিলাম প্লাটিনাম ফ্যাশন মলে। কেউ যদি খুব বেশি ট্রেন্ডি এবং ফ্যাশনেবল জিনিস পছন্দ করে তাহলে কিন্তু থাইল্যান্ডে গিয়ে তাকে অবশ্যই ব্যাংককের প্লাটিনাম ফ্যাশন মলে যেতে হবে। প্লাটিনাম ফ্যাশন মলে খুবই সুন্দর সুন্দর এবং ফ্যাশনেবল জিনিস রয়েছে। আর প্রাইসের কথা বলতে গেলে সব প্রাইসের জিনিসই কিন্তু প্লাটিনাম ফ্যাশন মলে রয়েছে। যে যে বাজেটের ড্রেস বা যে যে বাজেটের কোনো কিছু পছন্দ করেন সেই বাজেট অনুযায়ী কিন্তু ইচ্ছে করলেই কেনা যাবে। ওরা ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু চীন, ভিয়েতনাম, তারপর কোরিয়া, জাপান থেকেও কিন্তু ইম্পোর্ট করে আনে। আর পাশাপাশি লোকাল প্রোডাক্ট তো রয়েছে। প্লাটিনাম ফ্যাশন মলে এই শপটা বেশ ভালো লেগেছে, এভরিথিং 20। এখানে সব প্রোডাক্টই হচ্ছে 20 বাদ করে। প্লাটিনামের সব প্রোডাক্টই ভালো লেগেছে। প্রোডাক্টগুলো শুধু দেখতেই সুন্দর নয়, মানেও কিন্তু ভালো। প্লাটিনামে ঘুরতে ঘুরতে একটি হালাল ফুড শপের দেখা পেয়ে গেলাম। প্লাটিনামের নিচেও কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে। প্লাটিনাম থেকে প্রাতনাম মার্কেটও কাছে, তো প্লাটিনামে ঘোরা শেষ করে আমরা প্রাতনাম মার্কেটে চলে গেলাম। প্লাটিনাম থেকে কিন্তু হেঁটেই প্রাতনাম মার্কেটে যাওয়া যায়। বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করতে আসলে কিন্তু অবশ্যই প্রাতনাম মার্কেটে আসতে হবে। নামি দামি ফ্যাশন মলগুলোর থেকে প্রাতনাম মার্কেটে কিছুটা কমে সব প্রোডাক্ট পাওয়া যায়। বিভিন্ন দেশ থেকে অনেক হোলসেলাররা এই প্রাতনাম থেকেই অনেক পণ্য সংগ্রহ করে থাকেন। আমি এখন যেটাতে ঢুকেছি এটা হচ্ছে ইন্দ্রা স্কয়ার। এখানে বেশিরভাগ সেলাররাই হচ্ছেন ইন্ডিয়ান। আর প্রাতনাম মার্কেট এত বড় যে একদিনে ঘুরে দেখে শেষ করা সম্ভব না। তো প্রাতনাম থেকে কাজ শেষ করে আমরা এখন ব্যাক করলাম হোটেলের দিকে। একটা টুকটুক 200 বাত দিয়ে ঠিক করে আমরা হোটেলের দিকে চলে গেলাম। থাইল্যান্ডে 7-Eleven-এর অসংখ্য শাখা রয়েছে। এর মধ্যে ব্যাংককের অশোক এরিয়াতে অবস্থিত এই 7-Eleven-টি হচ্ছে সবচেয়ে বড় 7-Eleven। এই 7-Eleven নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল। তো হোটেলের সুইমিং পুলটা হচ্ছে রুফটপে অনেক গাছ ছিল। এর মধ্যে একটি গাছ দেখে অবাক হয়েছি। আঞ্চলিকভাবে এই গাছটিকে আমরা অর্বরী গাছ বলি এবং ঢাকায় এই ফলটা কিন্তু বিক্রি করতে দেখা যায়। এটি রয়্যাল নামেও পরিচিত। তো আজকেই ছিল থাইল্যান্ডে আমাদের শেষ দিন, এখন ব্যাক করার পালা। আমরা হোটেল থেকে চেক আউট করে তারপর এয়ারপোর্টের দিকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।